ওয়েলকাম স্টুডেন্টস, বায়োলজির ইনফরমেশন বুলেটিনে সকলকে স্বাগত জানাই। সদ্যই প্রকাশিত হলো মাধ্যমিক 2024-এর রেজাল্ট। আর তোমাদের মধ্যে যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে তাদের জন্য রইল অনেক 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 অভিনন্দন। জানি সবার রেজাল্ট হয়তো একই হয়নি, কেউ একটু ভালো পেয়েছো, কেউ আবার যতটা ভালো ভেবেছিলে ততটা ভালো হয়তো হয়নি, একটু কম হয়ে গেছে রেজাল্টে। তো সেই নিয়ে কেউ কোনো দুশ্চিন্তা করো না, এটাই কিন্তু জীবনের শেষ পরীক্ষা নয়, এরপরে রয়েছে অনেক পরীক্ষা। তো চলো সেই পরীক্ষা সংক্রান্ত কথা বলতে বলতে আমরা ঢুকে যাই সেমিস্টার 1, সেমিস্টার 2। এই যে সেমিস্টার পদ্ধতি আসছে, তোমরা ক্লাস 11-এ যে সেমিস্টার পদ্ধতির মধ্যে পড়ছো, এটাই তো প্রথমবার আমাদের উচ্চ মাধ্যমিক বোর্ডে সেমিস্টারের নিয়ম। তো চলো দেখে নিই। দেখো এখানে আমরা দেখছি পর্ষদ থেকে 18/4/2024-এ একটি নোটিশ বা নোটিফিকেশান দেয়। সেই নোটিফিকেশানটা আমি তোমাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে পুরোটাই বলে দেবো, এবং পরবর্তীকালে এই নোটিফিকেশানের কিছু কিছু অংশ কিন্তু পরিবর্তিত হয়, পরিমার্জিত হয়। সেটি আমি আলাদা নোটিফিকেশানটি না দেখিয়ে এখানেই সেই নোটিফিকেশানের প্রতিটি জিনিস আমি নোট করে নিয়েছি, তো এখান থেকে আমি তোমাদের বলে দেবো। ভিডিওটি স্কিপ করো না, কারণ এখানে অনেক ইনফরমেশান আছে যারা সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা করবে, অর্থাৎ ক্লাস 11-এ উঠছো, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য। তো দেখো এখানে একদম প্রথমেই যেটা বলছে যে কোর্স অফ স্টাডি, তোমরা যে কোর্সের মধ্যে আসছো সেই হায়ার সেকেন্ডারি কোর্স বা সিনিয়র সেকেন্ডারি কোর্স, সেটা আমরা অন্য আরেকটা নামেও জানি যে 10+2 কোর্স, যেটাকে 4টে পার্টে ভাগ করা হয়েছে। সেই 4টে পার্ট কী কী, সেটা হচ্ছে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। তোমরা এটা হয়তো জেনে গেছো এই ব্যাপারটা। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে ক্লাস 11কে ভাগ করা হয়েছে এখানে দুটো সেমিস্টারে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-তে, এবং প্যারালালি ক্লাস 12কে ভাগ করা হয়েছে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এতে। এখানে তোমাদের যে সাবজেক্ট নিতে হবে সেখানে বলে দিয়েছে যে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকবে, যে দুটো কম্পালসারি থাকবে, এবং এছাড়া থাকছে 3টে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট এবং একটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। এখানে একটু বলে রাখি যে এই দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের নাম্বার এবং 3টে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টের নাম্বার নিয়ে তোমাদের মোট 5টা সাবজেক্টের নাম্বার ক্যালকুলেশন হবে, অর্থাৎ তোমরা 500-তে পরীক্ষা দেবে। তাহলে এই যে একটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট দিচ্ছে, এই ব্যাপারটা কি, এটা হচ্ছে কম্পালসারি সাবজেক্টের কোনো একটি নাম্বার কমে গেলে এই অপশনাল ইলেকটিভ সাবজেক্টটি কম্পালসারির মধ্যে চলে আসছে। অর্থাৎ তোমাদের টপ 5, সেই টপ 5-এর মধ্যে অবশ্যই দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে এবং 3টে তুমি যা যা কম্পালসারি ইলেকটিভ নিচ্ছ এবং অপশনাল ইলেকটিভ নিচ্ছ তার মধ্যে যে কোনো 3টে থাকছে। এরপর দেখো যে একাডেমিক সেশনের কথা বলেছে, অর্থাৎ কোন সেমিস্টার বা কোন ইয়ার কোন সময় শুরু হবে, কোন সময় শেষ হবে, সেই ব্যাপারটা নিয়ে বলা হয়েছে। সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 যেটা শুরু হবে মে মাস থেকে, তো এখন তোমাদের নিশ্চয়ই ভর্তি পর্ব চলছে, স্কুলেতে অ্যাডমিশন চলছে, তো এই সময় থেকে শুরু হবে এবং সেটা চলবে হচ্ছে কন্টিনিউ হবে অক্টোবর মাস পর্যন্ত। অর্থাৎ তোমাদের ক্লাস 11 এটা সেমিস্টার 1 এবং সেমিস্টার 3, ঠিক আছে, অর্থাৎ 11টা হচ্ছে তোমার সেমিস্টার 1 আর সেমিস্টার 3 হচ্ছে তোমার 12। তাহলে এই 11 এবং 12, এখন তোমরা 11-এ উঠছো, পরবর্তীকালে এই মে মাসেই তোমরা 12-এ উঠে যাবে। আর কি বলেছে, সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 যে দুটো হচ্ছে নভেম্বরে শুরু হবে এবং সেটা এপ্রিল মাস পর্যন্ত চলবে। যদি আমি আর একটু সহজভাবে বলতে চাই, তাহলে মে মাস থেকে অক্টোবর হচ্ছে অড সেমিস্টার, বিজোড় সংখ্যার যে সেমিস্টারগুলো, আর দেখো নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত হচ্ছে জোড় সংখ্যা সেমিস্টার, সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 চলবে। অ্যাডমিশন যেটা হবে, তোমরা এখন অ্যাডমিশন হচ্ছে হয়তো স্কুলে, বা কেউ কেউ স্কুলের অ্যাডমিশন ফর্ম তুলছো, তো সেখানে বলছে যে তোমার যে ক্রাইটেরিয়া দিয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা বা ইকুইভ্যালেন্ট পরীক্ষা। অন্যান্য বোর্ড যদি কেউ হও, সিবিএসসি, আইসিএসসি বোর্ড হও, তাহলে মাধ্যমিকের সমতুল্য যে পরীক্ষা আছে ক্লাস 10-এর বোর্ড এক্সাম, সেটা তোমাদের দিতে হবে। এবং সেমিস্টার 1-এর সেটা হচ্ছে মে মাসের মাঝামাঝি থেকে সেমিস্টার 1 তোমাদের শুরু হবে। আচ্ছা, সেমিস্টার 1 তার প্রমোশন হবে, অর্থাৎ সেমিস্টার 2-এ তোমরা উঠবে, সেটা হচ্ছে 30শে অক্টোবরের মধ্যে, এবং সেমিস্টার 2-এর যে ক্লাস সেটা হচ্ছে ফার্স্ট উইক অফ নভেম্বর প্রত্যেক বছরেই শুরু হবে এরম সময়। এরপর বলছে যে যারা সেমিস্টার 1 পাস করছো এবং সেমিস্টার 2 পাস করছো ক্লাস 11-এ, তারা সেমিস্টার 3-র জন্য এলিজিবল, এবং সেটা 30শে এপ্রিলের মধ্যে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। মানে ক্লাস 11 পাস করে তোমরা সেমিস্টার 3 মানে 12-এর জন্য অ্যাডমিশন নিয়ে নিচ্ছ।
আর ক্লাস অফ সেমিস্টার 3 সেটা শুরু হচ্ছে ফার্স্ট উইক অফ মে মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের 12-এর ক্লাস পরবর্তী বছরে হয়তো সেটা শুরু হবে, হয়তো না, পরবর্তী বছরেই শুরু হবে। আচ্ছা, এরপর কি বলছে, সেমিস্টার 3 উইল বি এলিজিবল ফর প্রমোটেড। এই দেখো সেমিস্টার 3 এর কথা বলছে, তোমরা 12-এ যখন উঠছো সেখানে তোমরা প্রমোটেড হবে। সেমিস্টার 3 যখন তোমরা পাস করবে তখন সেমিস্টার 4-এ 31 অক্টোবরের মধ্যে তোমাদের সেমিস্টার 4-এর জন্য তোমরা এলিজিবল হয়ে যাবে, অর্থাৎ সেমিস্টার 3-এর পুরো সেমিস্টার 3 শেষ হবে 31 অক্টোবরের মধ্যে। ঠিক যেরকম দেখো 30 অক্টোবরের মধ্যে বলা হয়েছে যে সেমিস্টার 1 এলিজিবল হবে, ওই ধরে নাও 30-31 একই ব্যাপার। নেক্সট হচ্ছে ক্লাস সেমিস্টার 4, সেটা স্টার্ট হবে নভেম্বরের ফার্স্ট উইক থেকে, প্রত্যেক বছরে এরকমই হবে। তো এই মোটামুটি কাউন্সিলের নিয়ম অনুযায়ী তোমাদের যে অ্যাডমিশন শিডিউল রয়েছে, কখন তোমরা কোন ক্লাসে অ্যাডমিশন নেবে সেটা বলা হয়েছে। যদি কোনো গভর্নমেন্ট হলিডে থাকে তবেই এগুলো সামান্য হয়তো পরিবর্তন হবে, তা নয়তো মোটামুটি এরকমই চলবে। আচ্ছা, এবারে আসি দেখো রেজিস্ট্রেশন পদ্ধতিতে। তোমরা জানো ক্লাস 9-এ তোমাদের রেজিস্ট্রেশন হয়েছিল, রেজিস্ট্রেশন কার্ড ছিল। মাধ্যমিক পরীক্ষাতে তোমরা অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দুটোই নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলে, সেরকম ক্লাস 11 এবং ক্লাস 12-এর জন্য কিন্তু রেজিস্ট্রেশন আছে। তোমরা যখন ক্লাস 12-এ বোর্ড এক্সাম দেবে এবং ক্লাস 11-এর যে সেমিস্টার এক্সামগুলো দেবে সেখানে কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশন করে রাখতে হবে, এবং সেটা সেই রেজিস্ট্রেশন কার্ড নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে, যেরকমভাবে মাধ্যমিকে তোমাদের রেজিস্ট্রেশন কার্ড ছিল একই ব্যাপার। তো সেখানে একটাই ইনফরমেশান তোমাদের জানলে চলে যাবে, সেটা হচ্ছে যে তোমাদের এই সেমিস্টার 1-এই কিন্তু এই রেজিস্ট্রেশন হবে, এবং সেটা তোমাদের যে ইনস্টিটিউট অর্থাৎ যে স্কুলে ভর্তি হচ্ছ সেখান থেকে হবে। সেটা 30শে জুনের মধ্যে কমপ্লিট হবে, ঠিক আছে, কাউন্সিলের কাছে যাবে। হয়ে গেল রেজিস্ট্রেশন সংক্রান্ত যে ডেটটা সেটা তোমরা জেনে নিয়েছো, কবে তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছে, 30শে জুনের মধ্যে রেজিস্ট্রেশন হচ্ছে। আচ্ছা, এখানে 30শে জুনের আগে তোমরা চাইলে তোমাদের যারা যে সাবজেক্ট নিচ্ছ, যে স্ট্রিমে ভর্তি হচ্ছ, এখন যদিও স্ট্রিম নেই, এখন সেট এসেছে, সেট 1, 2, 3 এরকমভাবে, সেটা আমি দেখাবো, সেই পেজটায় যখন যাব দেখাবো। তো তোমরা যেটা সহজে বুঝবে সেটা হচ্ছে স্ট্রিম বা সায়েন্স, আর্টস, কমার্স, এইটা তোমরা সহজে বুঝবে। তো সেটা যদি কারোর মনে হয় যে আমরা পরিবর্তন বা আমি পরিবর্তন করতে চাই, আমি যে স্ট্রিমেতে রয়েছে এই স্ট্রিমটা আমি সাবলীল নই, আমি অন্য কোনো স্ট্রিমে যেতে চাই, অন্য কোনো সাবজেক্ট নিতে আমি ইচ্ছুক, তাহলে কিন্তু 30শে জুনের আগে সেটা কিন্তু স্কুল থেকে তোমাদের পরিবর্তন করতে হবে, কারণ তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেলে আর কিন্তু সাবজেক্ট পরিবর্তন হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি পরীক্ষা, এক্সামিনেশন, সেটা সেম 1 এবং সেম 2, অর্থাৎ ক্লাস 11-এর জন্য কখন কোনটা পরীক্ষা হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। দেখো তোমরা প্রথমে হয়তো শুনেছিলে যে নভেম্বর এবং মার্চে পরীক্ষা হবে, যখন প্রথম নির্দেশিকা বেরোয় তখন এভাবেই বলা হয়েছিল। সেই অনুযায়ী অনেকে ভেবেওছিলে যে যা সেমিস্টার 1-এ এত সুযোগ, এত সময়, সেমিস্টার 2-এ কেন দেওয়া হচ্ছে না। যারা তোমাদের টিউটার রয়েছেন তারা ভেবেছিলেন যে আমাকে সেমিস্টার 1-এর মধ্যে সেমিস্টার 1 তো শেষ করতেই হবে, প্লাস সেমিস্টার 2ও ধরে নিতে হবে। কিন্তু এইবারে বোর্ড কিন্তু অনেক স্পষ্টভাবে সেই নির্দেশিকা দিয়েছে, এবং সেখানে বলেই দিয়েছে যে তোমাদের ক্লাস 11-এর যে সেম 1 প্রথম যে সেমিস্টার সেটা কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা হবে। এই জায়গাটা কিন্তু খুব বেশি ফোকাস করছি আমি, যে দেখো ক্লাস 11-এর সেমিস্টার 1 সেই পরীক্ষাটা কিন্তু সেপ্টেম্বরে হবে। অলরেডি এটা আমরা মে মাসে চলছি, আজকেরই হচ্ছে, আমি যে ভিডিওটা করছি আজকের কিন্তু 5 মে। তো এইভাবে ক্লাস 11-এর পরের যে সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 2 সেটা হবে হচ্ছে মার্চে। তাহলে মার্চের পরীক্ষাটা ফিক্সড রয়েছে, শুধুমাত্র যেটা তোমার সেম 1 প্রথমে নভেম্বর বলা হয়েছিল সেটা এগিয়ে এসছে এবং সেটা এসছে সেপ্টেম্বরে। আগে তোমরা হাফ ইয়ারলি পরীক্ষা দিতে, মানে যখন এর আগে সেমিস্টার সিস্টেম ছিল না তখন হাফ ইয়ারলি পরীক্ষা হতো, তো সেই হাফ ইয়ারলি পরীক্ষা কিন্তু ওই নভেম্বরেই কিন্তু হতো যখন 12-এর টেস্ট হতো বা মাধ্যমিকের টেস্ট হতো। তো এখন কিন্তু 12-এর টেস্ট পরীক্ষা হচ্ছে না, যদিও মাধ্যমিকের এখনও কোনো সেমিস্টার আসেনি, একই আগের নিয়মে তোমরা যেভাবে মাধ্যমিক দিয়েছো সেই নিয়মেই চলছে, কিন্তু সেই সঙ্গে তোমাদের হচ্ছে না। তাহলে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে সেম 1-এর জন্য, এবং মার্চের মধ্যে তোমাকে কিন্তু সেম 2-এর সিলেবাস কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখানে ওএমআর শিট এবং অ্যান্সার স্ক্রিপ্ট যে দুটো স্কুল থেকেই তোমাদের দেওয়া হবে ক্লাস 11-এ, সেখানে এই ওএমআর শিটটা হচ্ছে তোমার সেম 1-এর জন্য, প্রথম সেমের জন্য, এবং অ্যান্সার স্ক্রিপ্ট যেটা সেটা হচ্ছে সেম 2-এর জন্য অর্থাৎ দ্বিতীয় সেম।
11-এর ফাইনাল হাফের জন্য। তো এই দুটোই কিন্তু তোমাকে স্কুল থেকেই দেওয়া হবে, এভাবেই পরীক্ষা চলবে। আচ্ছা, এবার এই এক্সামিনেশন সম্বন্ধে আরও কিছু দিয়েছে, যেটা বলছে যে সেমিস্টার 1 সেটা যেটা বললাম একটু আগেই ওই পেজেতে ছিল, সেমিস্টার 1 সেটা কিন্তু মাল্টিপল চয়েস বেসড কোশ্চেন হবে। এই ক্ষেত্রে বলে রাখি যে মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য আমরা এতদিন যে প্রথাগত এমসিকিউ দেখে এসেছি সেরকম প্রথাগত এমসিকিউ হবে না। এটার জন্য আমি একটা ডিটেল ভিডিও বানাবো, এটাও একটা নির্দেশিকা এসছে যে প্রশ্নের ধরন কত রকম হতে পারে। এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, এমসিকিউ অ্যাসারশন রিজনিং ধরনের হতে পারে, সেখানে কলম মেলানো প্রশ্ন থাকতে পারে এবং কেস স্টাডি থাকতে পারে, অনেক রকমের প্রশ্ন আছে। সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আমি তোমাদের বানিয়ে দেব। তো আপাতত যেটা বলছে সেটা হচ্ছে সেমিস্টার 1 কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং সেখানে হার্ড, মিডিয়াম, লো সব রকম কোশ্চেনই থাকবে। ঠিক আছে, সেটা আমি একটা অন্য ভিডিওতে তোমাদের ডিসকাস করে দেবো যে কত রকমের কোশ্চেন প্যাটার্ন থাকছে, কোন কোশ্চেনটা কতগুলো থাকতে পারে, হার্ড কতগুলো থাকবে, ইজি কতগুলো থাকবে, সেটা পরে বলছি। তো এমসিকিউ হবে, এটা তোমরা বুঝে নাও। আর সেমিস্টার 2 সেটা বলছে শর্ট অ্যান্সার টাইপও থাকবে বা এসএকিউও থাকবে এবং তার সঙ্গে ডেসক্রিপটিভও থাকবে, অর্থাৎ ডিকিউও থাকবে। তার মানে সেম 2তে তোমাদের ছোট প্রশ্ন 1 নম্বরের প্রশ্নও থাকতে পারে, আবার বড় প্রশ্ন তোমরা যেরকম লিখতে সেরকমও থাকতে পারে। দ্য কোশ্চেন পেপার অফ সেম 1 অ্যান্ড সেম 2 আর বি সেটেড সাপ্লাইড দ্য কনসার্ন ইনস্টিটিউট। মানে তোমাদের যে স্কুল তারাই কিন্তু তোমাদের সেম 1 এবং সেম 2 অর্থাৎ 11-এর পুরো প্রশ্ন তোমাদের স্কুল করবে। যেহেতু স্কুল করবে, একটি স্কুলের থেকে অন্য স্কুলের প্রশ্ন কিন্তু আলাদা হবে। প্রশ্নের ধরন একই থাকবে, প্রশ্নের প্যাটার্ন একই থাকবে, কিন্তু প্রশ্ন কখনোই মিলবে না। একই সময় পরীক্ষা হবে। তো পর্ষদ তোমাদের স্কুলেতে নির্দেশিকা জানিয়ে দেবে যে কবে থেকে কবের মধ্যে পরীক্ষা নিতে হবে, সেইভাবে স্কুল কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে নেবে। যেহেতু স্কুল নিজে কোশ্চেন করছে, তোমরা বুঝতেই পারছো সেখানে একটি স্কুলের থেকে অন্য স্কুলের কোশ্চেন আলাদা হবে, সেট আলাদা হবে, কোশ্চেন প্যাটার্ন অলমোস্ট এক হলেও কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু একটু আলাদা হবে এবং সেখানে প্রতিটি স্কুলই চাইবে যে একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন করতে। তো তার জন্য কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়াশোনা শুরু করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে বলছে যে ইনস্টিটিউট তারা মানে অর্থাৎ তোমাদের স্কুল তারা কিন্তু যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা বা প্রজেক্ট যেটা থাকে সেগুলো কিন্তু সেমিস্টার 2তেই নেবে এবং সেটা নিজেরাই তারা ইভ্যালুয়েট করবে, বা কী প্রজেক্ট দেওয়া হবে, কী প্র্যাকটিক্যাল হবে, সেটা নিজেরাই তারা প্রশ্নপত্র বলো বা কী ধরনের প্রজেক্ট হবে সেগুলো তারা নিজেরাই ঠিক করবে। তার মানে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট এটা পুরোপুরি স্কুলের ওপরে ডিপেন্ড হয়ে থাকতে হবে। স্কুল তোমাকে যে প্রজেক্ট দেবে, যে প্র্যাকটিক্যাল দেবে, সেটাই তোমাকে পরীক্ষায় করতে হবে, বা এই রকম ধরনেরই নিয়ম পর্ষদ বলে দিয়েছে। তার মানে কি বলো, যে প্র্যাকটিক্যালগুলো, যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট এবং যেগুলো প্রজেক্ট বেসড সাবজেক্ট, সেগুলো সবই তোমাকে স্কুল থেকেই বলে দেওয়া হবে। যারা প্র্যাকটিক্যালের যে সাবজেক্টগুলো আছে, তোমরা জানো প্র্যাকটিক্যালের সাবজেক্টে প্রতিটি সাবজেক্ট আছে 30 করে প্র্যাকটিক্যালেতে এবং প্রজেক্টে আছে 20 করে। তাহলে যখন কোনো সাবজেক্টে প্র্যাকটিক্যালে 30 থাকছে, তার মানে সেগুলোর যে থিওরি পার্ট সেখানে থাকছে 70, আর প্রজেক্ট যেগুলো সেগুলো 20 থাকছে, মানে তার থিওরি পার্টে থাকছে 80। আচ্ছা, এরপর দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদের জন্য সব হাইলাইট করেই রেখেছি আগে থেকে, এগুলো পুরো বলবো বলে। জি এর পয়েন্টটা দেখো, এখানে বলছে দ্য রেজাল্ট অফ সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2, অর্থাৎ তোমার ক্লাস 11-এর যে দুটো সেমিস্টার থাকছে সেই দুটো সেমিস্টারের রেজাল্ট তোমাদের কিন্তু প্রজেক্ট, প্র্যাকটিক্যাল সব কিছু নিয়েই হবে এবং সেগুলো সব কিন্তু কাউন্সিলে যে পোর্টাল আছে সেই কাউন্সিলের পোর্টালে কিন্তু স্কুলকে আপলোড করতে হবে। এরম নয় যে স্কুল পরীক্ষা নিল এবং সেগুলো পর্ষদে গেল না। তার মানে তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু পর্ষদে যাবে। আচ্ছা, এরপর কি বলছে দেখো, যে এ স্টুডেন্ট উইল বি ডিক্লেয়ার্ড পাস, অর্থাৎ সে তাকে পাস করিয়ে, মানে সে স্কুল তাকে বলছে যে স্কুলের তরফ থেকে যে হ্যাঁ সে পাস করে গেছে কিসে না ক্লাস 11-এ, সে তখন ইফ হি অর শি অবটেন মিনিমাম 30% মার্কস অফ এনি 5 থিওরি পেপার সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 ইন্ডিপেন্ডেন্টলি। আচ্ছা, এখানে যেটা তোমাদের বলতে চেয়েছে যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2তে প্রতিটাতেই তোমাকে প্রতি সাবজেক্টে 30% করে মার্কস পেতে হবে, সেটা থিওরি এবং প্র্যাকটিক্যাল বা থিওরি এবং প্রজেক্ট মিলিয়ে। অর্থাৎ থিওরিতেও তোমাকে 30% মার্কস পেতে হবে, তোমাকে প্রজেক্টেও 30% মার্কস পেতে হবে, প্র্যাকটিক্যাল থাকলে প্র্যাকটিক্যালেও 30% মার্কস পেতে হবে, এবং সেটা সেমিস্টার 1-এ সবকটা সাবজেক্টে এবং সেমিস্টার 2-এর সবকটা সাবজেক্টে 30%। এখানে হচ্ছে পাস মার্ক। আরও সহজ করে বললে তোমাকে প্রতিটি সাবজেক্টে
থিওরি প্র্যাকটিক্যাল বা থিওরি প্রজেক্ট দুটোতেই পাশ করতে হবে, প্রতিটাতেই 30% করে পেতে হবে, সেটাই বলা হয়েছে। পরে বলা হয়েছে দেখো প্রজেক্ট প্র্যাকটিক্যাল রেসপেক্টিভলি সাবজেক্ট সেপারেটলি প্রত্যেকটাতেই পাশ করতে হবে, সেটাই বলা হয়েছে। এবং সেখানে আরেকটা জিনিসও বলেছে, পাসিং ইন দ্য ইজ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ম্যান্ডেটরি। তোমাদের দুটো করে ম্যান্ডেটরি সাবজেক্ট রয়েছে, যেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপের সাবজেক্ট, যেমন বাংলা ইংলিশ, এগুলোতে তোমাদের কিন্তু প্রত্যেকটাতেই পাশ করতে হবে। আচ্ছা, গ্র্যান্ড টোটাল, যেটা আমি একদম শুরুতেই তোমাদের বলেছি যে তোমাদের গ্র্যান্ড টোটাল কিন্তু 5টা সাবজেক্টের বেসিসে করা হবে। সেই 5টা সাবজেক্টের মধ্যে অবশ্যই থাকবে দুটো ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট, ধরো বাংলা ইংলিশ তোমার রয়েছে, বা কারুর হয়তো বেঙ্গলিটা সেকেন্ড পেপার থাকতে পারে, ইংলিশটা ফার্স্ট পেপার থাকতে পারে, মানে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েসে থাকতে পারে। তাই হোক, বাংলা ইংলিশ ছাড়া আরও অনেক সাবজেক্ট আছে, আমি বাংলা ইংলিশে একটা কমন এক্সাম্পল দিচ্ছি, ম্যাক্সিমামেরই বাংলা ইংলিশ থাকে, বাকিরা বুঝে নিও। তো তাদের ক্ষেত্রে ওই বাংলা ইংলিশটা তাদের পাস করতেই হবে, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট পাস করতেই হবে। এছাড়া আরও যে 3টে আছে, কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট এবং অপশনাল ইলেকটিভ সাবজেক্ট, সেইখান থেকে যে 4টে সাবজেক্ট হলো আরও বাংলা ইংলিশ বাদ দিলে, সেই 4টে থেকে তোমাকে 3টে পাস করতে হবে, বা 3টে নিয়ে তোমার রেজাল্ট হবে। ঠিক আছে, 3টে নিয়ে তোমার রেজাল্ট হবে। তোমার যেটা অপশনাল সাবজেক্ট, সেটা তুমি কিন্তু ড্রপ আউটও হতে পারো, অর্থাৎ ফেলও করতে পারো, সেটা তোমার পাস করার কথা এখানে কিন্তু বলেনি। কিন্তু একটা কথা এখানে বলছে দেখো, যে তোমাকে যদি তুমি সেমিস্টার 1 পাস না করে থাকো, তাহলে তোমাকে কিন্তু ওই সাবজেক্ট, যে সাবজেক্টে তুমি সেমিস্টার 1 পাস করোনি, আচ্ছা এইখানে একটা জিনিস বলে রাখি, যে তোমাকে 5টা সাবজেক্ট নিয়ে হয়তো তোমার হায়েস্ট মার্ক ক্যালকুলেশন হবে, কিন্তু তোমাকে প্রতিটি সাবজেক্টেই পাস করতে হবে। অর্থাৎ তোমাকে সাবজেক্ট, যে তোমার দুটো ল্যাঙ্গুয়েজ গ্রুপ আছে, সেই দুটো ল্যাঙ্গুয়েজ গ্রুপ ধরে নাও বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রুপ, তাতে পাস করতে হবে। তোমার যে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট আছে তাতে পাস করতে হবে, 3টে সাবজেক্ট রয়েছে, এবং একটা যে তোমার অপশনাল সাবজেক্ট আছে সেটাতেও কিন্তু পাস করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটাতেই পাস করার কথা বলেছে। যদি তুমি সেমিস্টার 1-এ না পাস করো, তাহলে তোমাকে কিন্তু ব্যাকলগ সাবজেক্টের পরীক্ষা আবার দিতে হবে, বা সাপ্লিমেন্টারি সাবজেক্টের পরীক্ষা আরেকবার দিতে হবে। এটা আমি তোমাকে একটু ক্লিয়ার করে বলি। দেখো, যে তুমি যখন সেমিস্টার 1-এ কোনো একটা সাবজেক্টে, মনে করো যে তুমি ফিজিক্সে ফেল করেছো, মনে করো, তো তাহলে ওই ফিজিক্সের পেপারটা, যেটা তুমি হয়তো পাস করতে পারছো না বা পারোনি, সেই পেপারটা, ফিজিক্সের পেপারটা সেমিস্টার 2-এর যেদিন ফিজিক্স পরীক্ষা আছে, সেই দিনই সেমিস্টার 2 ফিজিক্সের পরে তুমি কিন্তু পরীক্ষা দেবে। তার মানে একই দিনে তোমাকে দুটো পরীক্ষা দিতে হবে। তাহলে তোমার সেমিস্টার 1 মানে হচ্ছে এমসিকিউ পরীক্ষা, সেখানে মনে করছি আমরা যে কোনো একটি স্টুডেন্ট সে ফিজিক্স পরীক্ষায় পাস করেনি, তাকে কিন্তু সেমিস্টার 2-এ ওই ফিজিক্স পরীক্ষা, ডেসক্রিপটিভ পরীক্ষা হয়ে যাওয়ার পর হয়তো একটা টাইম স্লট থাকবে, সেই টাইম স্লটের পর আবার কিন্তু ওই একই দিনে সেমিস্টার 1-এর পরীক্ষাটা দিতে হবে। সেখানে সম্পূর্ণ আলাদা প্রশ্নপত্র হবে এবং আলাদাভাবে পরীক্ষা নেওয়া হবে। এরকমভাবে তোমার যতগুলো ব্যাকলগ, অর্থাৎ তুমি যতগুলো সাপ্লিমেন্টারি সাবজেক্ট, মানে যেগুলোয় তুমি যদি পাস করতে না পারো, সেই সাবজেক্টের পরীক্ষা সেমিস্টার 1-এ যেগুলো তোমার তুমি ক্লিয়ার করতে পারোনি, সেগুলো সেমিস্টার 2-এ ওই একই দিনে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে। ঠিক আছে, এই ব্যাপারটা বলেছে। তো আর কি বলছে দেখি, আর বলছে যে হ্যাঁ, যদি তুমি সেমিস্টার 2-এ যদি কোনো ব্যাকলগ পেপার থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, ভালো করে দেখো, পয়েন্টটা পড়ো। দ্য স্টুডেন্ট হু উইল নট এবল টু পাস এনি অফ সাবজেক্টস, যদি তুমি কোনো একটা সাবজেক্টে পাস করতে পারোনি, অফ সেমিস্টার 2 অ্যান্ড দ্য ব্যাকলগ সাবজেক্ট ইফ এনি সেমিস্টার 1, এরকম সেমিস্টার 1-এর পেপারও তোমার রয়ে গেছে, সেমিস্টার 1-এও কোনো পাস করতে পারোনি, তাহলে কিন্তু তোমাকে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 আফটার নেক্সট ইয়ার তোমাকে নতুন করে বসতে হবে, মানে আবার ক্লাস 11 তোমাকে নতুন করে পরীক্ষা দিতে হবে। এখানে যদি তোমার সেমিস্টার 2-এরও যদি কোনো পেপার, ধরো তুমি সেমিস্টার 1 পাস করে গেছো কিন্তু সেমিস্টার 2-এ পাস করতে পারোনি, তাহলেও কিন্তু তোমাকে আরও 1 বছর পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এইটা কিন্তু একটা নতুন নিয়ম এসছে, এটা আগে ছিল না, যে সাপ্লিমেন্টারি এক্সাম, এখানে তোমাদের একটা সুযোগ দেওয়া হচ্ছে। আমি তোমাদের একটা ছোট্ট সাজেশান দেব, সেটা হলো যে তোমরা কিন্তু সেমিস্টার 1-এর জন্য খুব ভালো করে পড়াশোনা করো। কারণ কি, কারণ সেমিস্টার 1-এ যদি কারুর কোনো পেপার মানে সমস্যা হয়ে থাকে, অর্থাৎ কেউ যদি কোনো পেপারে ফেল করে থাকো, সেইটা তোমরা সেমিস্টার 2-এর সঙ্গে অবশ্যই দিতে পারবে, এটা একটা সুযোগ তোমাদের রয়েছে। কিন্তু সেই সাবজেক্টে তোমাকে রেডি হতে গেলে
সেমিস্টার 1 সেমিস্টার 2 একই দিনে পড়ে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে, যেটা তোমার ক্ষেত্রে কিন্তু একটু শক্ত লাগবে। তো চেষ্টা করো যে সেমিস্টারে যে সাবজেক্টটা সেটা সেই সেমিস্টারেই পাশ করে থাকতে। খুব ভালো করে পড়াশোনা করো, আগে থেকে পড়াশোনা করো। যারা ঠিকঠাকভাবে পড়াশোনা করবে তাদের এই পাস ফেল নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। শুধু একটাই জিনিস মনে রেখো যে আমাকে রুটিন মাফিক পড়াশোনাটা করে যেতে হবে, ঠিক আছে? এইটা তোমরা একটু মনে রেখো। আচ্ছা, এবার এইভাবেই এই একই জিনিস পরবর্তীকালে ক্লাস 12-এর ক্ষেত্রেও কিন্তু রয়েছে। সেখানে ব্যাকলগ পেপারের পরীক্ষা আছে, যদিও সেটা একটু অন্য নিয়ম। আমরা যখন ক্লাস 12টায় ঢুকবো তখন ক্লাস 12 আমি বলে দিচ্ছি, পরের কোনো একটা পেজে পদ্ধতিটা আছে। তো আপাতত তোমরা সেমিস্টার 1 আর 2 নিশ্চয়ই বুঝে গেছো। এই ক্ষেত্রে আমি তোমাদের আরেকটা জিনিসও ডেসক্রিপশান বক্সে দেব, সেটা হচ্ছে যে এই রিসেন্ট বাংলা শিক্ষা পোর্টালে ওয়েস্ট বেঙ্গল যে হায়ার সেকেন্ডারি বোর্ড তাদের এই সংক্রান্ত, আমি যে সংক্রান্ত আলোচনা আজকে তোমাদের ভিডিওতে করছি, এই সংক্রান্ত বিষয়ে একটি ওয়েবনার করেছিলেন, ঠিক আছে? সেই ওয়েবনার যেটা করেছিলেন ওনারা, সেই যে ওয়েবনারটা ওনারা করেছিলেন তার লিঙ্কও আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের বেশ কিছু পয়েন্টস হয়তো সেখান থেকে নিয়েই আমি কিন্তু তোমাদের বলছি, ঠিক আছে? রেফারেন্স হিসেবে আমি সেই ওয়েবনারের লিঙ্কটাও তোমাদের দিয়ে রাখবো। আর এরপরেও যদি তোমাদের কিছু ডাউট থাকে, অনেক বড় ভিডিওটা হবে কিন্তু, তো সেই জন্যই বলছি, তোমাদের হয়তো এর মধ্যে আমি কিছু পয়েন্ট মিস করে গেলাম বা তোমরা কোনো একটা জায়গা হয়তো তোমাদের কাছে স্বচ্ছতা লাভ করলো না, আমি যেগুলো বোঝাতে চাইছি চেষ্টা করছি, তো তাহলে কিন্তু সেই জিনিসগুলো তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমি কমেন্ট বক্সেই কিন্তু দেখে দেখে উত্তর দেবো, সবার প্রশ্নের আমি উত্তর দেবো। আচ্ছা, এবার একটু এনরোলমেন্ট পদ্ধতিতে আসি। এনরোলমেন্ট পদ্ধতিটা কিছুই না, সেটা হচ্ছে যে যারা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 পাস করে যাচ্ছ, অর্থাৎ তোমাদের 11 ক্লাস 11 ক্লাসটা তোমরা যখন পাস করে যাচ্ছ তখন 30-এ তখন তারা হচ্ছে এলিজিবল হচ্ছ, এবং 30শে জুনের মধ্যে তোমরা সেমিস্টারের যে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 অর্থাৎ ক্লাস 12-এর জন্য তোমরা এলিজিবল হচ্ছ। এটুকুই এনরোলমেন্টের মধ্যে বলা হয়েছে, সেটা স্কুল থেকেই এনরোলমেন্ট করা হবে, জাস্ট এটা নোটিফিকেশানে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এইবার আসছি, একটু আগেই বলছিলাম যে হায়ার সেকেন্ডারি ব্যাপারটা, সেখানে কি ব্যাকলগ পেপার থাকবে, কোন সেমিস্টার কিভাবে দেবে, সেই জায়গায় আসছি। আসার আগে আমি আরও একবার তোমাদের মনে করিয়ে দিতে চাইছি যে ক্লাস 11-এর কিন্তু সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই যে দুটো পরীক্ষা হবে, তার মধ্যে সেমিস্টার 1টাই কিন্তু তোমরা সেমিস্টার 2-এর সঙ্গে দিতে পারছো, এই একটা সুযোগ তোমাদের দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও যদি সেমিস্টার 1 অথবা সেমিস্টার 2 অথবা সেমিস্টার 1 এবং 2 দুটোতেই এক বা একাধিক সাবজেক্টে তোমরা যদি কেউ অকৃতকার্য হও, যদি কেউ পাশ করতে না পারো, তাহলে কিন্তু আরও 1 বছর তোমাদের পড়তে হবে নেক্সট ইয়ারে, এবং তখন আবার কিন্তু তোমাকে সুযোগ দেওয়া হবে ওই একই ভাবে সেই সেমিস্টারগুলো ক্লিয়ার করার, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কিন্তু খুব কেয়ারফুলি, খুব ভালো করে পড়াশোনা করবে। আমি দেখেছি অনেক সময়, আমি নিজে যেহেতু একজন সায়েন্সের টিচার, আমি দেখেছি আমাদের সায়েন্সের স্টুডেন্টরা অনেক সময় তাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপগুলোকে, কিছু কিছু স্টুডেন্ট, অবশ্যই সবাই নয়, ল্যাঙ্গুয়েজ গ্রুপগুলোকে খুব একটা প্রাধান্য দেয় না, বা কোনোটা অপশনাল সাবজেক্ট এরকম ভাবে যে এটা তো আমার অপশনাল সাবজেক্ট, তো এটা আমি পড়বো না। এটা কিন্তু কেউ প্লিজ প্রথম থেকে করো না, কারণ তাহলে কিন্তু তোমাদের সেমিস্টার জমবে, এবং সেমিস্টার জমা মানে কিন্তু ইয়ার লস, ঠিক আছে? বিশেষ করে আমি বলছি যাদের সেমিস্টার 1 অকৃতকার্য হবে তাদের কিন্তু সেমিস্টার 2-এর সঙ্গে সেমিস্টার 1 দিতে হচ্ছে। তোমাদের কিন্তু আরও চান্স থাকছে সেই পেপারগুলো ফের পরের বছর দিতে হবে, সেটা প্লিজ কেউ করো না। এতে করে কিন্তু তোমাদের বছর নষ্ট হবে, এবং দেখবে তোমাদেরই বন্ধুবান্ধবরা কিন্তু যারা পড়াশোনা করছে প্রথম থেকে, তারা কিন্তু দেখবে পরের সেমিস্টার বা ক্লাস 12-এ উঠে যাবে, তখন তোমাদের কিন্তু খুব খারাপ লাগবে। সেটা যেন কারোর সঙ্গে না হয়, সবাই খুব ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? এবার আমি একটু ক্লাস 12টা তোমাদের বলি কি বলেছে। ক্লাস 12-এ বলছে যে সেমিস্টার 3-এর যে এক্সামিনেশান সেটা দিয়েই ক্লাস 12 শুরু হচ্ছে, এবং সেখানে দেখো সেটা সেপ্টেম্বরের মধ্যে, যেরকম তোমাদের ক্লাস 11-এর প্রথম সেমিস্টারটা সেপ্টেম্বরেই হচ্ছে, এখানেও তাই সেপ্টেম্বরে হচ্ছে, এবং একইভাবে দেখো সেমিস্টার 4 সেটা এপ্রিল মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, মার্চ এপ্রিল এর মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। মার্চে সাধারণত 11-এর পরীক্ষা হবে, এপ্রিলেতে 12-এর যে পরীক্ষা সেটা হবে। আচ্ছা, আর কি বলেছে দেখো, যে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এই দুটো কিন্তু কাউন্সিল থেকেই প্রশ্ন করা হবে,
ঠিক আছে, এখানে আর স্কুলের হাতে কিছু থাকবে না। তবে যেটা কাউন্সিল তরফ থেকে বলা হয়েছে যে তোমার সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 সেটা স্কুলে পরীক্ষা হবে না, সেটা অন্য কোনো স্কুলে, ঠিক তোমরা যেরকম মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বাইরে স্কুলে গিয়ে সেরকমভাবে পরীক্ষা হবে, কিন্তু সেমিস্টার 1 আর 2 মানে ক্লাস 11-এর যে দুটো সেমিস্টার সেটা হোম সেন্টার, অর্থাৎ তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলেই পরীক্ষা হবে। এই ক্ষেত্রে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 তোমার একই স্কুলে সিট পড়বে। ঠিক আছে, এইটা কিন্তু কাউন্সিল তরফ থেকে বলা হয়েছে। আর যেটা বলছে যে সেমিস্টার 3 সেটা হবে এমসিকিউ বেস, মানে তোমাকে ওএমআরে অ্যান্সার করতে হবে। সেমিস্টার 4 হচ্ছে শর্ট অ্যান্সার এবং ডেসক্রিপটিভ অ্যান্সার বেসড। তো দেখো তোমার দুটো সেমিস্টার এইচএসের মধ্যে 11-এর ফার্স্ট আর 12-এর ফার্স্ট সেমিস্টার সেটা এমসিকিউ প্যাটার্নে হচ্ছে। এই এমসিকিউ প্যাটার্নটা ওরা কেন করেছেন সেটা নিয়েও কিন্তু কাউন্সিল তরফ থেকে বলা হয়েছে যে যত কম্পিটিটিভ পরীক্ষা আছে, সেটা জেই বলো, নিট বলো, জেনপাস বলো, এই ধরনের যতগুলো কম্পিটিটিভ পরীক্ষা আছে, সর্বভারতীয় পরীক্ষা যেগুলো, সেই সর্বভারতীয় পরীক্ষাগুলো কিন্তু সবই এমসিকিউ প্যাটার্নের হয়। সেই জন্য ওনারা তোমাদেরকে তৈরি করে দেওয়ার চেষ্টা করছেন সিলেবাসের মধ্যে এমসিকিউ, সেই কারণে কিন্তু আনা হয়েছে, বা পরীক্ষা প্যাটার্নের মধ্যে এমসিকিউ সেই কারণে আনা হয়েছে। আচ্ছা, আর বলছে যে এখানে যে কোশ্চেন পেপার হবে সেগুলো সবই কাউন্সিল থেকেই দেবে। ওএমআর স্ক্রিপ্ট বলো, ব্ল্যাঙ্ক অ্যান্সার শিট বলো, অর্থাৎ খাতা যেটা তোমরা বোঝো পরীক্ষার খাতা, কোশ্চেন পেপার, পরীক্ষার খাতা, ওএমআর শিট সমস্ত কিছু কিন্তু কাউন্সিল তরফ থেকেই দেওয়া হবে। আচ্ছা, এখানে প্র্যাকটিক্যালের যে কোশ্চেন হবে সেই প্র্যাকটিক্যালের কোশ্চেন কিন্তু কাউন্সিল থেকেই করবে, যেটা ক্লাস 11-এ আমাদের স্কুল কোশ্চেন করবে বলেছিলাম, এখানে 12-এ কিন্তু প্র্যাকটিক্যালের কোশ্চেন কাউন্সিল থেকে করবে। তবে প্রজেক্ট সম্বন্ধে এরা যেটা বলছে যে ইনস্টিটিউট যে ধরনের প্রজেক্ট দেবে, ওদের প্রজেক্টের যে ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী কিন্তু প্রজেক্ট ইনস্টিটিউট দেবে, অর্থাৎ স্কুল কিন্তু প্রজেক্ট দেবে। তবে ক্রাইটেরিয়া যেটা সেটা সেট করা থাকবে কাউন্সিলের তরফ থেকে। সেই ক্রাইটেরিয়া দেখে স্কুল কিন্তু তোমাদের যে বিভিন্ন সাবজেক্টে প্রজেক্ট বেস সাবজেক্ট যেগুলো আছে, ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে শুরু করে বাকিগুলো, সেখানে কিন্তু স্কুল তোমাদের এই প্র্যাকটিক্যালের প্রজেক্টের যে ব্যাপারগুলো আছে সেগুলো দেবে। আচ্ছা, আর কি বলছে দেখো, যে এখানে বলছে যে 30% তোমাকে মার্কস পেতে হবে 11-এর মতোই সমস্ত নিয়ম, সেটা হচ্ছে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ ইন্ডিপেন্ডেন্টলি, এবং প্রত্যেকটা সাবজেক্টের তাদের প্র্যাকটিক্যাল প্রজেক্ট এবং একই সাথে তাদের যে থিওরি রয়েছে সেই থিওরিতে ইভেন তোমাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ গ্রুপেও পাস করাটা ম্যান্ডেটরি, এবং পাস করার জন্য যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 30%, এটা মিনিমাম ক্রাইটেরিয়া, এটা তোমাকে পেতেই হবে। যদি কোনো স্টুডেন্ট, এইখান থেকে নিয়মটা একটু 11-এর থেকে 12-এ আলাদা হচ্ছে, দেখো যে যদি কোনো স্টুডেন্ট সে সেমিস্টার 3 পাস না করে, তাহলে কিন্তু তাকে ওই সেমিস্টার 4-এর সঙ্গে, দেখো কি বলছে, অ্যালাউ টু রিঅ্যাপিয়ার ব্যাকলগ সাবজেক্ট, সেইটা সেমিস্টার 4-এর এক্সামিনের সঙ্গে সেই সেম সেশানে কিন্তু দিতে পারছো, ঠিক যেভাবে সেমিস্টার আমাদের 1টা যেরকম 2-এর সঙ্গে দিতে পারছিলে, সেরকমভাবে 3টা কিন্তু দিতে পারছো। এই ক্ষেত্রে এই পরীক্ষাটার নাম দেওয়া হবে সাপ্লিমেন্টারি এক্সাম। একই দিনে, অর্থাৎ যেদিনে তোমাদের সেমিস্টার 4 হবে সেই একই দিনে সেমিস্টার 3 পরীক্ষা হবে। যারা ব্যাকলগ পরীক্ষা দেবে, অর্থাৎ যারা অকৃতকার্য হবে, সেই পরীক্ষাটা যারা দেবে সেই কোশ্চেন করবে আমাদের কাউন্সিল, এবং তোমরা যে অন্য ইনস্টিটিউটে গিয়ে বা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে সেই রকমই ব্যাপার, সেই স্কুলেই কিছুক্ষণ পর এই পরীক্ষাটা হবে। কিন্তু এখানে একটা ব্যাপার যেটা বলছে যে তোমার যদি সেমিস্টার 3 ক্লিয়ার থাকে, ঠিক আছে, আমাদের যেরকম 11-এ ছিল সেমিস্টার 1 যদি কারো ক্লিয়ার থাকে এবং 2 যদি কেউ ফেল করে, তাহলে তাকে কিন্তু ওই 1-2 দুটোই পরীক্ষা দিতে হতো। এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই, এখানে তোমাদের একটু সুবিধে করে দিয়েছে বলতে পারো। কারোর যদি 3 ক্লিয়ার থাকে, 4 যদি কেউ ফেল করো, সেম 4-এ যদি কোনো পেপারে বা একাধিক পেপারে যদি ফেল করো, তাহলে পরের বছর তোমাকে সেই পেপারগুলোতেই শুধু পরীক্ষা দিতে হবে যেগুলো তুমি ফেল করেছো। ঠিক আছে, এই নিয়মটা এবারে লাগু হয়েছে সেমিস্টারের জন্য। যদিও আমি এতবার পাস ফেলের কথা বলছি, কিন্তু আমার মনে হয় না কোনো ভালো স্টুডেন্ট সেই পাস ফেল নিয়ে এত বেশি ভাবনা চিন্তা করবে, বা করা উচিতও নয়। কিন্তু রুলসগুলো যেহেতু দিয়েছে, রুলসগুলো তোমাদের জানানোর জন্যই আমি এই কথাগুলো বলছি। সবাই চেষ্টা করবে ম্যাক্সিমাম নাম্বার পেতে, সবাই চেষ্টা করবে খুব ভালো মার্কস পেতে, হায়েস্ট মার্কস পেতে। তো সেখানে পাস ফেলটা ওইভাবে হয়তো আমি বলছি, তোমরা কেউ নেগেটিভলি নিও না, আমি শুধুমাত্র রুলসটাকেই বলতে চাইছি বা বোঝাতে চাইছি। আচ্ছা,
এরপর দেখো যে হায়ার সেকেন্ডারি যে রেজাল্টটা সেটা কিন্তু তোমাকে বলেছে যে ক্লাস 12-এর যে রেজাল্টটা সেটা সেম 3 এবং সেম 4-এ প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট তাতেও পাস করতে হবে, থিওরিতেও পাস করতে হবে, ওই মনমাট সব সাবজেক্টেই তোমার কিন্তু 30% বা 30% অ্যাবাভ রাখতে হবে, এটাই এখানে মোটামুটি বলে দিয়েছে। আর কি বলেছে বলো তো, আর বলেছে যে তোমাকে অল সাবজেক্টে পাস করতে হবে, এটা তো বলেই ছিলাম একদম শুরুতে যে তোমার যে ল্যাঙ্গুয়েজ গ্রুপ সেখানকার দুটো সাবজেক্ট, হ্যাঁ, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, ল্যাঙ্গুয়েজ গ্রুপের দুটো সাবজেক্ট ধরে নিচ্ছি বাংলা ইংলিশ, সেই কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট ধরে নিচ্ছি যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এবং কেউ ধরো মনে করো অপশনাল সাবজেক্ট, অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসেবে রেখেছো বায়োলজি। তো এই যতগুলো সাবজেক্ট মানে 6টা সাবজেক্টেই কিন্তু তোমাকে পাস করতে হবে, যদিও তোমার রেজাল্ট হবে টপ 5 বেসিসে, ল্যাঙ্গুয়েজ গ্রুপ ছাড়া আরও 3টে সাবজেক্টের বেসিসে তুমি কিন্তু তোমার রেজাল্ট পাবে, কিন্তু প্রতিটা সাবজেক্টেই তোমায় কিন্তু পাস করতে হচ্ছে। আচ্ছা, এখানে সাপ্লিমেন্টারি এক্সামের কথা আরেকবার ওরা আলাদাভাবে মেনশন করে দিয়েছেন। সাপ্লিমেন্টারি এক্সাম সিস্টেমটা আগে যেহেতু ছিল না, কেউ যদি কোনো সেমিস্টারে কোনো পেপারে ফেল করে সেটার জন্য আরেকটা পদ্ধতি এখানে দিয়েছে, যেখানে বলছে যে তোমাকে কিন্তু সেমিস্টার 1 তার সমস্ত সাবজেক্টে তোমাকে পাস করতে হবে, এবং সাপ্লিমেন্টারি যদি কেউ পাস না করো তাহলে তুমি সাপ্লিমেন্টারি এক্সাম সেই সাবজেক্টের সেমিস্টার 2-এতে দিতে পারবে সেম অ্যাকাডেমিক ইয়ারে, এবং অ্যাকর্ডিং টু বোর্ড ওরা যেটা আলোচনা করেছেন সেটা বলেছেন সেম সাবজেক্ট সেম দিনে পরীক্ষা হবে। সেমিস্টার 2-এর যেদিন বাংলা পরীক্ষা সেদিনই তোমরা সাপ্লিমেন্টারি বাংলা পরীক্ষা দিতে পারবে, যেদিন অঙ্ক পরীক্ষা সেদিনই সাপ্লিমেন্টারি অঙ্ক পরীক্ষা দিতে পারবে, যেদিন ইতিহাস পরীক্ষা সেদিনই সাপ্লিমেন্টারি ইতিহাস পরীক্ষা সেদিনই সাপ্লিমেন্টারি ইতিহাস তোমাকে দিতে হবে। তাহলে একই দিনে দুটো করে পরীক্ষা থাকবে সাপ্লিমেন্টারি যারা দিচ্ছ। এবং সেমিস্টার 1-এ তুমি যদি সব পাস না করো তাহলে তো এই ব্যাপারটা তো বললাম, কিন্তু সেমিস্টার 2 এইটা যদি তুমি পাস না করো তাহলে কিন্তু তোমাকে নেক্সট অ্যাকাডেমিক ইয়ারের কথা ওরা বলেছেন, অর্থাৎ সে বছর আর হলো না, সামনের বছর তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে। ঠিক আছে, এটাই আমি বারবার করে তোমাদের বোঝাতে চাইছি যে পড়াশোনা কেন করতে হবে, কী কারণে করতে হবে, কারণ এবারে কিন্তু নিয়ম কিন্তু অনেকটাই বদলে গেছে। আচ্ছা, এই সাপ্লিমেন্টারি যেটা পরীক্ষা সেটা 11-এর পরীক্ষা ইনস্টিটিউট নেবে, এবং 12-এর যে সাপ্লিমেন্টারি পরীক্ষা সেটা কিন্তু বোর্ড নেবে, এবং বোর্ড তোমরা জানো যে অন্য স্কুলে যেরকম সিট পড়ে সেভাবেই পরীক্ষা হবে। এরপরে সাপ্লিমেন্টারি এক্সামিনেশান ক্লাস 12-এর কথা বলেছে, আগেটা 11 ছিল। তো এখানে দেখো বলেছে যে যারা সেমিস্টার 3 ক্লিয়ার করবে তাদের ঠিক আছে, যারা ক্লিয়ার করবে না তাদের সাপ্লিমেন্টারি এক্সামিনেশান দিতে হবে, এবং সেটা সেমিস্টার 4-এর সঙ্গে সেম অ্যাকাডেমিক ইয়ার, একদম 11-এর মতো সেমই নিয়ম। আর এরপর বলছে যে দেখো সেমিস্টার 3 যারা হচ্ছে ক্লিয়ার করে ফেলেছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশানটা তাদের দিতে হচ্ছে না, তাদেরকে সোজাসুজি তারা চলে যাচ্ছে হচ্ছে ক্লাস 12-এর শেষ সেমিস্টারে, সেমিস্টার 4। এখানে সেমিস্টার 3-এর যদি কোনো এক্সামিনেশান বাকি থাকে সেটা সেমিস্টার 4-এর সঙ্গে দিতে পারবে, কিন্তু সেমিস্টার 4-এ যদি কোনো তার ব্যাকলগ পেপার থাকে তাহলে কিন্তু পরের বছর আবার দিতে হবে। এই ক্ষেত্রে আমি আবারও তোমাদের সহজ করে ব্যাপারটা বলে দিচ্ছি, যদি কেউ ক্লাস 12-এর সেমিস্টার 3-এ কোনো ব্যাকলগ পেপার থাকে সেটা সেমিস্টার 4-এও তোমরা দিয়েও ক্লিয়ার করতে পারো নি, তাহলে কিন্তু শুধু সেই পেপারের পরীক্ষা পরের বছর দিতে পারো, এবং সেমিস্টার 4-এ যদি কোনো ব্যাকলগ পেপার থাকে অর্থাৎ কোনো পেপারে যদি তুমি অকৃতকার্য হও বা ফেল করো সেটা তুমি তার পরের বছর শুধু সেই সাবজেক্টের পরীক্ষাটা দিতে পারো। তাহলে ইন্ডিভিজুয়ালি সেমিস্টার আলাদাভাবে পরীক্ষা হবে, ইন্ডিভিজুয়ালি সাবজেক্টও আলাদাভাবে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে। এটা আমি বলছি অনেক সহজ করে দিয়েছে, একদম কলেজে যেরকম পদ্ধতি হয় সেই রকমই করে দিয়েছে, কিন্তু এই ধারণাটা যেন বদ্ধ হয়ে মাথায় বসে না যায় যে আমি ফেল করলেও পরীক্ষা দিতে পারবো, এই ধারণাটা যেন কারোর মাথায় বদ্ধমূল না হয়। আচ্ছা, আরেকটা জিনিস এখানে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু ওনারা যেটা বলেছেন যে 7 বছর রেজিস্ট্রেশন থেকে 7 বছর পর্যন্ত সময় দেওয়া হবে, সেই 7 বছরের মধ্যে তোমাকে কিন্তু সমস্ত সেমিস্টার কমপ্লিট করতে হবে, অর্থাৎ ক্লাস 12 পাস করতে হবে বা এইচএস পাস করতে হবে। তার জন্য তোমাকে তোমার রেজিস্ট্রেশনের বছর থেকে, অর্থাৎ তুমি ধরো এই বছর অর্থাৎ 2024-এ যদি তোমার রেজিস্ট্রেশন হয় 2024 থেকে 7 বছর এর মধ্যে তোমাকে কিন্তু তোমার এইচএস কমপ্লিট করতে হবে। এতটা বেশি টাইম ওনারা দিয়েছেন যার মধ্যে তোমাকে এইচএস কমপ্লিট করতে হবে। আচ্ছা,
এরপর একটা অপশনাল চেঞ্জের কথা এখানে বলেছেন, যেটা কিন্তু ওনারা শুধু এখানেই মেনশন করেছেন। এটা আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে আজকে বুঝিয়ে দিচ্ছি। এটা কিন্তু ওনাদের যে ওয়েবিনার হয়েছে সেই ওয়েবিনারে কিন্তু এই ব্যাপারে কিছু ওনারা আলোকপাত করেননি। এখানে অপশান যে চেঞ্জ হবে, অর্থাৎ অপশনাল সাবজেক্ট যে কীভাবে আসবে সেই নিয়ে ওদের ফার্স্ট যে রুলসটা, সেই ফার্স্ট রুলসটা বলছে, দেখো আমি আগে পড়ছি তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বলছে যে কোনো ক্যান্ডিডেট যদি ফেল করে, যে মার্কস পেয়েছে সেই মার্কস থেকে কম্পালসারি সাবজেক্টে যে মার্কস পেয়েছে তাতে যদি কেউ ফেল করে এবং সেই মার্কসটা যদি হয় লেস দ্যান 5%, ফুল মার্কসের লেস দ্যান 5%, তাহলে তার যে ডেফিসিয়েন্সি হলো, অর্থাৎ তার যে ঘাটতিটা হলো, সে তো মাত্র 5% পেয়ে ফেল করেছে, তাহলে যে ডেফিসিয়েন্সি বা ঘাটতিটা হয়েছে সেটা কম্পালসারি সাবজেক্ট থেকে সেইটা নেওয়া হবে এবং এখানে বসানো হবে। ধরে নাও তুমি কোনো একটা কম্পালসারি সাবজেক্ট, ধরে নাও তুমি বেঙ্গলিতে ফেল করেছো এবং সেখানে 5%-এর কম পেয়েছো, ঠিক আছে, তাহলে তোমার অন্য একটা কোনো কম্পালসারি সাবজেক্ট থেকে সেই নাম্বারটা এখানে বসানো হবে। তো টোটালে 5% মানে কত? টোটালে 5% মানে 5টা সাবজেক্ট, তো 5 5 25, তাহলে 25-এর যদি কেউ কম পায় তবেই কিন্তু এই নিয়মটা তার ক্ষেত্রে লাগু হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট ধরো আর একটা এক্সাম্পল দিই, যে কোনো একজন স্টুডেন্ট, সে ধরো তার সাবজেক্ট আছে বেঙ্গলি, দাঁড়াও, তার সাবজেক্ট আছে কি বললাম, বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, ঠিক আছে, এইগুলো সাবজেক্ট আছে। তোমরা যে যার স্ট্রিম হিসেবে এই সাবজেক্টগুলোকে চেঞ্জ করে নিতে পারো। তো ধরো এর মধ্যে কেউ একজন, ফিজিক্সটা হচ্ছে একটা কম্পালসারি সাবজেক্ট, এখানে সে ধরো পেয়েছে হচ্ছে 20, 25-এর কম পেয়েছে। আর সে ধরো যতগুলো কম্পালসারি আছে মনে করো তার মধ্যে ম্যাথ, সেটাই সে সব থেকে হায়েস্ট পেয়েছে, সেটাই সে পেয়েছে 40, ঠিক আছে। তাহলে ম্যাথের পাস মার্কটা রাখা হবে, ম্যাথের পাস মার্ক হচ্ছে 30, তাহলে 30 ছাড়া যে অতিরিক্ত নাম্বারটা সে পাচ্ছে মানে 10, 40 থেকে তুমি 30 বাদ দিলে 10, তাহলে এই 10টা তোমার এখানে অ্যাড হবে, 20-র সঙ্গে অ্যাড হবে। এইভাবে নিয়মটা করা হয়েছে, ঠিক আছে। কিন্তু সেই ক্ষেত্রে একটা কথা আমি আবারও বলছি, যে লেস দেন 5% হলে তবেই কিন্তু এই নিয়মটা এখানে প্রযোজ্য, তার ওপরে কিন্তু নয়। অর্থাৎ এখানে তুমি যদি দেখো এখানে 30-এ পাস, তাই না, 30-এ পাস, 30% মানে তো 30-এ পাস, তো তুমি যদি 26 থেকে 29-এর মধ্যে পাও, 26 থেকে 29-এর মধ্যে পাও, তাহলে কিন্তু এই নিয়মটা এখানে লাগু হচ্ছে না। 25-এর তলায় যদি পাও, 26 কেন, 25 থেকেই তাহলে হবে, তাই না, 25 থেকে, যেহেতু নিয়মটা তোমার 25-এর তলা বলেছে, তাহলে 25 থেকে 29-এর মধ্যে এই নিয়মটা লাগু হচ্ছে না। 30 হলে তো তুমি পাস হয়ে যাচ্ছ, কিন্তু 25-এর তলায় যদি হয়, মানে 24, 23 এরকম যদি হয়, তবেই কিন্তু এই 1 নম্বর নিয়মটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে। হলো। এবার 2 নম্বর নিয়মটায় কি বলছে দেখো, 2 নম্বর নিয়মটায় বলছে যে দুটো কন্ডিশন দিয়েছে। এক হচ্ছে কোনো একজন পরীক্ষার্থী, সে হচ্ছে পরীক্ষাই দেয়নি, নট অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশান, কোনো কম্পালসারি সাবজেক্ট পরীক্ষায় সে আসেইনি, অ্যাবসেন্ট ছিল, কোনো কারণে সে অ্যাবসেন্ট ছিল, তার ক্ষেত্রেও একটা রুলস হবে। এবং কেউ পাস মার্কের থেকে কম নাম্বার পেয়েছে, কম নাম্বার বলতে কত, এই যে 25 থেকে 29 এদের জন্য, ঠিক আছে, এদের জন্য এই রুলসটা, অর্থাৎ 2 নম্বর রুলসটা হচ্ছে 25 থেকে 29 যারা পাচ্ছে প্রতিটি ইলেকটিভ সাবজেক্ট তাদের জন্য। সেখানে কি বলছে, সেখানে তোমাকে কি বলেছে দেখো, যে ইন্টারচেঞ্জিং হবে, কম্পালসারি সাবজেক্টটা ইন্টারচেঞ্জিং হবে, কার সঙ্গে, ইন্টারচেঞ্জিং দ্য কম্পালসারি সাবজেক্ট অপশনাল সাবজেক্টের সঙ্গে ইন্টারচেঞ্জিং হবে। ধরো তোমার কম্পালসারি সাবজেক্ট ছিল, বুঝে নাও ভালো করে, বাংলা ইংলিশ তো রয়েছেই, ঠিক আছে, বাংলা ইংলিশ তোমার রয়েছে, এছাড়া তোমার কম্পালসারি সাবজেক্ট ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি। তো তোমার এই বায়োলজিটা ছিল অপশনাল সাবজেক্ট আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ছিল কম্পালসারি সাবজেক্ট। হলো। এখন কোনো কারণে একটি স্টুডেন্ট, সে কি হলো, সে ফিজিক্সে 25 থেকে 29-এর মধ্যে পেয়েছে এবং বায়োলজিতে সে কিন্তু পাশ করেছে, সে ধরো 60 পেয়ে গেছে, তাহলে এই ফিজিক্সকে নিয়ে যাওয়া হবে অপশনাল সাবজেক্টে এবং বায়োলজিকে ঢুকিয়ে নেওয়া হবে কম্পালসারি সাবজেক্টে। বোঝা গেছে? এইটা বলেছে কার কার ক্ষেত্রে, এটা বলছে যারা
নট অ্যাপিয়ারিং অর্থাৎ পরীক্ষায় আসেনি অথবা তারা ফেল করেছে বলতে কিরাম নাম্বার পেয়ে ফেল করেছে কম্পালসারি সাবজেক্টে, না 25 থেকে 29 পেয়ে তারা ফেল করেছে। 25-এর কম পেলে কিন্তু এই যে প্রথম যে নিয়মটা সেই নিয়মটা খাটবে। হলো? চলো এবার আর কি বলছে দেখি। আচ্ছা, শিডিউল বলেছে, এক্সামিনেশনের শিডিউল। এটা তো শুরুতেই বলে দিয়েছি তোমাদের যে এক্সামিনেশনের যে শিডিউল থাকবে বা টাইম লাইন থাকবে সেটা সবসময় থিওরির জন্য, প্র্যাকটিক্যালের জন্য, প্রজেক্টের জন্য কাউন্সিল যেভাবে নোটিফাই করে দেবে সেভাবেই হবে। মোটামুটি যে টেন্টেটিভ ডেটগুলো তোমরা শুনেছো যে সেপ্টেম্বরে পরীক্ষা হবে এবং সেপ্টেম্বরে হবে হচ্ছে অড সেমিস্টার 1 এবং 3, আর 2 আর 4-এর জন্য ওই মার্চ এপ্রিল মাস, সেটাই মোটামুটি চলবে। যদি কোনো গভর্নমেন্ট হলিডে থাকে তাহলেই একমাত্র আগে পিছু হবে, তা নয়তো নর্মালি চলবে। কাউন্সিল সে তোমাদের যে সেন্টার ভেনু অর্থাৎ ক্লাস 12-এ যে দুটো পরীক্ষা হচ্ছে, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 যে পরীক্ষা হচ্ছে, তাদের যে ভেনু অর্থাৎ তোমাদের যে স্কুলে সিট পড়বে সেটা কিন্তু কাউন্সিল ঠিক করে দেবে। আচ্ছা, এরপরে কিছু পরীক্ষার কথা এখানে বলেছে। দেখো, স্বাভাবিক তোমরা যে যে সাবজেক্টগুলো নেবে কম্পালসারি পেপারে সেই সাবজেক্টগুলো এরম ধরনেরই মানে মার্কস ডিস্ট্রিবিউশন থাকে যে থিওরি 80, প্রজেক্টে 20। যদি সেটা কোনো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট না হয় তবেই, আর যদি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হয় তাহলে 70 এবং 30, 70 হচ্ছে থিওরি, প্র্যাকটিক্যাল হচ্ছে 30, এরকমই থাকে। কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট রয়েছে যেখানে হচ্ছে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই 50-50, আর সেই সাবজেক্টের সংখ্যা খুবই কম। এবং কিছু কিছু ক্ষেত্রে বলছে ভোকেশনাল সাবজেক্ট আছে, সেখানেও তার যে ভোকেশনাল সাবজেক্টের যে থিওরি আছে সেটা হচ্ছে 30 এবং প্র্যাকটিক্যাল হচ্ছে 70। এক্ষেত্রে একটু ব্যাপারটা উল্টো। তো এই প্রত্যেকটা ক্ষেত্রে সময় তোমাদের মেনশন করে দিয়েছে কোন পরীক্ষাটা কতক্ষণের হবে। দেখো, যেগুলোর থিওরি 80-তে এবং প্রজেক্ট 20-তে, সেখানে বলছে যে 40 নাম্বার এবং 40 নাম্বার 80-কে ভাঙা হয়েছে, আর 20 নাম্বারের প্রজেক্ট রয়েছে। তো প্রথম 40 নাম্বারের জন্য 1 ঘন্টা 15 মিনিট, পরের 40 নাম্বারের জন্য 2 ঘন্টা, এটা দেওয়া হয়েছে। তার মানে সেম 1 এবং সেম 3, যেটা এমসিকিউ হবে সেই এমসিকিউর জন্য এই নিয়ম, আর ডেসক্রিপটিভের জন্য এই নিয়ম, ঠিক আছে, বা এই সময়। আর যদি 70 আর 30-এ ভাগ থাকে তাহলে দেখো 35 করে 70-কে ভাগ করা হয়েছে, আর 30 যেমন আছে। সেই ক্ষেত্রে এই যে 35 হয়েছে, সেই 35 প্রথম 35 অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 যেখানে এমসিকিউ পরীক্ষা হবে সেটার জন্য 1 ঘন্টা 15 মিনিট, যেটার জন্য তোমার 2 ঘন্টা দিয়েছে সেটাই তোমার ডেসক্রিপটিভ পরীক্ষা হবে। বাকি যেগুলো রয়েছে সেগুলো এখানে মেনশন করা আছে, তোমরা দেখে নিলে বুঝতে পারবে। কিন্তু এই তলার দিকে যে সাবজেক্টগুলো কম্বিনেশনগুলো আছে এটা খুবই কম স্টুডেন্টদের থাকে। আচ্ছা, এইবার আসছে একটা বিশেষ জায়গা যেটা কিন্তু মডিফাই হয়েছে, আমি এই পিডিএফের মধ্যে মডিফাই করেছি তোমাদের দেখানোর জন্য। সাবজেক্ট কম্বিনেশন কিন্তু এবার একটু চেঞ্জ হয়েছে, এটা তোমাদের একটু বুঝতে হবে। দেখো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এটা কম্পালসারি একটি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটিও কম্পালসারি একটি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। জেনারেলি আমি একটা খুব সহজ উদাহরণ দিয়ে বলছি যে কারুর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মনে করো বেঙ্গলি, তাহলে তাকে নিতে হবে বেঙ্গলি BNGA বা বেঙ্গলি এ, এবং কারুর মনে করো যে সেই একই স্টুডেন্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ নিয়েছে, তাহলে ইংলিশ বি নিতে হবে। এখানে দেখো পুরোটাই সুন্দর করে মেনশন করা আছে, কে কোন ভাষা নেবে তার কোড আলাদাভাবে দেওয়া আছে, ঠিক আছে। এরপর তোমার শুরু হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট, ঠিক আছে। এরপর দেখো ইলেকটিভ সাবজেক্ট শুরু হচ্ছে, তার মানে তোমার ল্যাঙ্গুয়েজ গ্রুপ শেষ, এবার ইলেকটিভ সাবজেক্ট। ইলেকটিভ সাবজেক্টের মধ্যে কিছু জিনিস আমি একটু তোমাদের ফোকাস করতে চাইছি বা দেখাতে চাইছি। যেমন এখানে কিন্তু বলেছে, যেটা আমি একটু ছোট করে দিয়ে আগে দেখো, এখানে যেটা বলেছে সেট 1, সেট 2 এবং সেট 3। সায়েন্স, আর্টস, কমার্স কথাটা কিন্তু এবারে আর বলেনি। তো তোমরা তোমাদের সুবিধার জন্য মনে করো যে সেট 1 এটা হচ্ছে সায়েন্স, সেট 2 এটা হচ্ছে কমার্স, এবং সেট 3 এটা হচ্ছে আর্টস বা হিউম্যানিটিস যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে সেট 3। তাহলে সেট 2 হচ্ছে কমার্স এবং সেট 1 হচ্ছে সায়েন্স। তো এখানে যে সাবজেক্টগুলো কম্বিনেশনগুলো দিয়েছে সেটা আগের বারের যে সাবজেক্ট আছে তার তুলনায় একটু আলাদা। অর্থাৎ আগে যখন সেমিস্টারের আগে যে সাবজেক্ট কম্বিনেশন ছিল সেখানে এত সাবজেক্ট ছিল না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই সেমিস্টার সিস্টেমে যে পিডিএফটা আমি তোমাদের দেখিয়ে পড়াচ্ছি বা বোঝাচ্ছি,
এই পিডিএফেও কিন্তু প্রথমে সেগুলো সেই সাবজেক্ট কম্বিনেশানগুলো একটু অন্যভাবে ছিল। এরপর আরেকটি নোটিফিকেশান আসে যেটি হচ্ছে 2/5/2024 আসে, সেখান থেকে নিয়ে আমি এই পিডিএফটা মডিফাই করেছি এবং নতুন নতুন যে সাবজেক্টগুলো এখানে কম্বিনেশান হিসেবে এসছে সেগুলো আমি অ্যাড করেছি। তো আমি সেগুলো আর আলাদা আলাদা করে না বলে আমি পুরোটা নিয়ে তোমাদের একসঙ্গে বুঝিয়ে দিচ্ছি। অনেকেরই ক্লাস 11-এ একটা কনফিউশন আছে যে স্যার আমি কোন সাবজেক্টগুলো নিতে পারবো। প্রথমত দেখো, যে সাবজেক্ট তুমি নিতে পারবে তার জন্য বোর্ডের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 35% তোমাকে পেতে হবে মাধ্যমিক স্তরে সেই সাবজেক্টে, আর স্কুলের ক্রাইটেরিয়া হয়তো একটু বেশি হতে পারে কিন্তু এর থেকে কম নয়, 35% তোমাকে পেতে হবে সেই সাবজেক্টে। কিন্তু কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট নিতে পারবে না এইটা কিন্তু তোমরা জানো না। সেই জন্য এই পিডিএফটার মধ্যে দিয়ে কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট নিতে পারবে না সেটা কিন্তু তোমরা ভালো করে জেনে নাও। যেমন দেখো, ফিজিক্সের সঙ্গে নিউট্রিশন তোমরা নিতে পারবে না, নয় ফিজিক্স নিতে হবে নয় নিউট্রিশন নিতে হবে। কেমিস্ট্রির সঙ্গে জিওগ্রাফি নিতে পারবে না, সায়েন্সের ক্ষেত্রে বলছি। কেমিস্ট্রি নিলে জিওগ্রাফি নিতে পারবে না, ইকোনমিক্স নিলে অ্যানথ্রোপোলজি নিতে পারবে না, বা এই যে সায়েন্স অফ ওয়েল বিইং এই সাবজেক্টটা তোমরা নিতে পারবে না। ম্যাথের সঙ্গে এগ্রিকালচার নিতে পারবে না, বায়োলজির সঙ্গে কোনো কিছু অড নেই, স্ট্যাটিস্টিক্সের সঙ্গে সাইকোলজি নিতে পারবে না, কম্পিউটার সায়েন্সের সঙ্গে এনভায়রনমেন্টাল স্টাডি নিতে পারবে না, অথবা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন নিতে পারবে না, অথবা এই দেখো আর একটা নতুন সাবজেক্ট এখানে অ্যাড হয়েছে যেটা শর্ট ফর্ম হচ্ছে VISA, এটা হচ্ছে ভিজুয়াল আর্টস, এটা নিতে পারবে না, অথবা মিউজিক নিতে পারবে না, অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতে পারবে না। এগুলোর মধ্যে সব এর মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারবে। সাইবার সিকিউরিটি, তার সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স, এদের মধ্যে আছে। আর এই সমস্ত সাবজেক্ট ছাড়াও তোমরা একটা ভোকেশনাল সাবজেক্ট নিতে পারবে। কাউন্সিল যে ভোকেশনাল সাবজেক্টগুলো দিয়েছে এবছর সেটা একদম শেষে আছে, সেটা পরে দেখাচ্ছি। তাহলে প্রথম যে জিনিসটা তোমাকে জানতে হবে কার সঙ্গে কোনটা নিতে পারবে না। এই মুহূর্তে ম্যাক্সিমাম স্কুলেই কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে, বা হয়তো সামনে আর 2-1 দিন পর ফর্ম ফিল আপ শুরু হবে। তার মানে তোমাকে কিন্তু জানতে হবে যে আমি কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট নিতে পারবো না। কোনটা নিতে পারবে সেটা তো এই লিস্ট দেখে বুঝতে পারছো, এবং তুমি যে স্কুলে ভর্তি হচ্ছ সেই স্কুলে সেই সাবজেক্টটা আছে কিনা তার উপর ডিপেন্ড করছে যে সেটা তুমি নিতে পারবে। কিন্তু তোমার প্রথম জানতে হবে কোনটা থেকে কোনটা আমি নিতে পারবো না, ঠিক আছে? যদি কমার্সের ক্ষেত্রে দেখো, সেখানে অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডির সঙ্গে কোনো দেওয়া নেই, কিন্তু কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং বলে যে সাবজেক্ট আছে তার সঙ্গে স্ট্যাটিস্টিক্সের আছে। আবার দেখো, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সঙ্গে এনভায়রনমেন্টাল স্টাডিজ তার আছে, একই সাথে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির আছে, একই সাথে আবার হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনেরও আছে। তার সঙ্গে ওরা যেরকম বলেছে যে একটা ভোকেশনাল সাবজেক্ট তুমি নিতে পারো। আর্টসের ক্ষেত্রে আমি বলি যে সেখানে পলিটিক্যাল সায়েন্স তার সঙ্গে বায়োলজির আছে। তাহলে পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে তুমি যদি আর্টসে বায়োলজিও নিতে চাও, তোমার হয়তো সায়েন্স নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু কোনো কারণে নিতে পারোনি, হয়তো ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের নাম্বারটা কম আছে, তো তখন কিন্তু তুমি সেই ইচ্ছেটা পূরণ করতে বায়োলজিক্যাল সায়েন্স নিতে চাও। আবার একই সাথে দেখো, এডুকেশনের সঙ্গে নিউট্রিশনের আছে। আবার দেখো, জার্নালিজমের সঙ্গে সংস্কৃতের আছে, একই সাথে পার্সি যে ভাষা তার আছে, আর অ্যারবিক যে ভাষা, ম্যাথমেটিক্স এবং এগ্রিকালচার, এগুলো সব আছে। অর্থাৎ আছে মানে এর মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারবে। ইকোনমিক্সের সঙ্গে দেখো অ্যানথ্রোপোলজির আছে। আবার একইভাবে আগে যেরকম ছিল SOWB APA, এই যে সাবজেক্টগুলো এগুলো নতুন এসছে, এগুলোর সঙ্গেও কিন্তু আছে, ঠিক আছে? এই জিনিসগুলো তুমি মোটামুটি বুঝে গেছো যে কোনটা নিতে পারবে। APA হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এগুলো সব তুমি নিতে পারছো। ফিলোসফি সোশিওলজির সঙ্গে কোনো নেই। হিস্ট্রির সঙ্গে আবার দেখো সাইকোলজি আছে, স্ট্যাটিস্টিক্স আছে, SOWB তার আবার আছে, ঠিক আছে? এরপর দেখো আবার জিওগ্রাফির সঙ্গে কিসের আছে না, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট তার আছে। খেয়াল করলে দেখবে মিউজিকের সঙ্গে ভিজুয়াল আর্টসের আছে, এবং তারই সঙ্গে আছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, তার সাথে আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তার সঙ্গে বলছে একটা তুমি ভোকেশনাল সাবজেক্ট নিতে পারো। তাহলে এই লিস্টটা তোমার কাছে থাকতে হবে ভর্তির সময়, তবেই তুমি এই লিস্ট দেখে দেখে কোন সাবজেক্ট বাঁচবে এবং সেই স্কুলে সেই সাবজেক্টটা থাকতে হবে।
এবারে যে ভোকেশনাল সাবজেক্টের কথা তিনটেতেই মেনশন ছিল, সেট 1, সেট 2, সেট 3। সেই ভোকেশনাল সাবজেক্ট কী কী আছে, আইটি থেকে শুরু করে হেলথ কেয়ার, ট্যুরিজম, এরকম অনেক সাবজেক্ট আছে। মোট দেখো 16খানা সাবজেক্ট এখানে রয়েছে। তো এই 16খানা সাবজেক্টের মধ্যে তুমি যে কোনো একটা সাবজেক্ট ভোকেশনাল হিসেবে রাখতেই পারো, ঠিক আছে। আচ্ছা, এবারে কি বলছে দেখো, যে এই ভোকেশনাল সাবজেক্টের মধ্যে একটা অর কম্বিনেশন আছে। বলেছে যে এনি ভোকেশনাল সাবজেক্টস, মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস আর এগ্রিকালচার অফ ভোকেশনাল সাবজেক্ট। এই যে দুটো আলাদা, এগ্রিকালচারের দুটো একটা ভাগ আছে দেখো, একটা এগ্রিকালচারে রয়েছে AGRI আর একটা হচ্ছে AGLV। এই যে দুটো ভাগ আছে, এর মধ্যে কিন্তু তোমার অপশনাল আছে, অর্থাৎ এর মধ্যে অর আছে। এই দুটো তুমি একসাথে নিতে পারবে না। এইভাবে টোটাল পিডিএফটার মাধ্যমে পুরো ব্যাপারটাই ডিসকাস করা হয়েছিল। তো আমি সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের মতো করে একদম ইজি ল্যাঙ্গুয়েজে আমি চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর। তো এরপরেও আমি জানি হয়তো তোমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকবে। যে প্রশ্নগুলো থাকবে সেটার জন্য আমি রেফারেন্স হিসেবে আমি আবারও বলছি, বাংলা শিক্ষা পোর্টালে যে ওয়েবিনার হয়েছিল তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো সেটা দেখেও হয়তো আবার তোমাকে এতটা দেখতে হবে। তার থেকে বেটার আমি বলবো, কমেন্ট বক্স ফাঁকা থাকছে, কমেন্ট বক্সে তুমি তোমার প্রশ্ন লিখে দাও, সহজ করে প্রশ্নটা লেখো, আমি তার উত্তর ওখানে সহজ করে লিখে দেবো। আজকের ভিডিওতে আমরা সেমিস্টার পদ্ধতি নিয়ে বেশ ডিটেলসে আলোচনা করলাম, কারণ এই পদ্ধতিটা একদম নতুন এসছে। এই পদ্ধতি সম্বন্ধে না শিক্ষক শিক্ষিকাদের, না গার্জেনদের, না স্টুডেন্টদের কারোরই কোনো রকম এর আগে থেকে কোনো জানা ছিল না। কেউই কিছু জানতো না এই ধরনের ব্যাপার, সেমিস্টার পদ্ধতি কি হতে চলেছে তাতে। তো সেই সেমিস্টার পদ্ধতির খুঁটিনাটি আমি এখানে আলোচনা করলাম। আশা করছি যারা 2024 ক্লাস 11 অর্থাৎ সেমিস্টার 1 ভর্তি হচ্ছ তাদের এই ভিডিওটা খুব 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 হেল্প করবে। এবং তার সাথে সাথে আরও একটা জিনিস, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমাদের জন্য এত কিছু করছি, এত ভিডিও বানাচ্ছি, তোমরা একটু প্লিজ এই ভিডিওগুলোকে তোমাদের বন্ধুর মধ্যে যারা এই সেমিস্টার পদ্ধতিতে ঢুকছে, প্রবেশ করছে তোমাদের মতোই, সেই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে তাদের কাছেও এই ধারণাগুলো অনেক স্বচ্ছতা লাভ করে। আর তার সঙ্গে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ধরনের ভিডিও পেতে এবং এছাড়া ক্লাসের ভিডিও পেতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা টিপে দিও। আজকের ভিডিও এখানেই, পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা।